ও মাইয়া মাইয়া রে তোর কি বাড়ি নোয়াখালী রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট ইউটিউবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো গাইস, চলে আসলাম আবারও কোনো একটা নতুন ইন্টারভিউ নিয়ে। সেটা হচ্ছে আমার সুপরিচিত মাস্টার মেকার মালিক আফসারি স্যার। তো গাইস, কথা আর না বাড়িয়ে সরাসরি চলে যাই মাস্টার মেকার মালিক আফসারি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। স্যার, আপনি বাসায় বসে কিভাবে সময়টা পার করছেন আর কি করোনা ভাইরাসে? এই করোনার সময় প্রথমে আমি বেছে নিয়েছি ইউটিউব সময় কাটাবার জন্য, এবং যারা তোমার মতো নতুন ইউটিউবার তাদেরকে উৎসাহ দিচ্ছি। যেমন এই যে তোমাকে ইন্টারভিউ দিচ্ছি, এবং যা আরও অনেককে আমার ইন্টারভিউ নিতে চেয়েছে, আমি বলছি ওকে, নো প্রবলেম। আমি চাই ইউটিউবে সবাই কাজ করুক, এতে একটা জিনিস হবে যে তোমাদের সময়টা ভালো কাটবে, হ্যাঁ সময়টা ভালো কাটবে, আবার কিছু রোজগারও হবে, বেকারত্ব কাটবে এই। আর বাসায় তো বুঝোই তো, ওই কিছু পাখি আছে পালি, সেগুলো খাবার দেই সকাল থেকে, টিভি দেখি, ফেসবুকে যাই, বাচ্চাদের পড়াই, বাস ছাদে যাই, একটু ব্যায়াম করি এই। আপনি স্যার শরীর কীভাবে ঠিক রাখছেন? কোনো ব্যায়ামের মাধ্যমে নাকি? হ্যাঁ, ব্যায়াম তো করতে হয়, আর সবচেয়ে বড় কথা যে খাওয়া দাওয়া কন্ট্রোল। এবং একসময় খুব মদ্যপান করতাম, এখন করি না, যার জন্য ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, তারপর আপনার শৈশবের দিনগুলো কেমন ছিল? শৈশবের দিনগুলো কষ্টের। আমার শৈশবটা কষ্টের, কারণ মানুষ যখন খেলতো, দৌড়াতো, হ্যাঁ পিকনিকে যেত, আমি তখন মানে শৈশব না কৈশোর, আমি তখন জীবিকার চিন্তা করতে বাধ্য হতাম। আমি যেহেতু আমি খুব গরিব পরিবারের একটি ছেলে, আমাকে খাবারের চিন্তা করতে হতো, এই তো। তারপরে স্যার আপনার স্কুল লাইফের দিনগুলো আর কি কেমন ছিল? স্কুল লাইফের দিনগুলো ভালো ছিল, বন্ধুবান্ধব নিয়ে, কিন্তু লেখাপড়ায় তো আমার মন বসতো না। আচ্ছা স্যার, আপনি কখনো কি স্কুল লাইফে স্কুল পালিয়েছিলেন? একবার নয়, শতবার। এই জন্য স্কুলে আমার একটা বদনামি ছিল, এবং প্রচুর মার খেতাম। বিশেষ করে আমার দিনিয়াজ স্যার, যে আরবি পড়াতেন, উনি বেশি মারতেন। এমনি স্যার স্কুল পালিয়ে কি করতেন এমনি? সিনেমা সিনেমা। সিনেমা দেখতাম আমি, সিনেমা দেখতাম। মানে এক এক দিনে হয়তো 200 দেখতাম, এমনও ছিল। আচ্ছা স্যার, আমরা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে জানতে পেরেছি যে আপনি আরও একটা নতুন মুভি নিয়ে আসতেছেন, যার নাম হচ্ছে হ্যাকার। কিন্তু স্যার, এই হ্যাকার মুভিটা আপনি দর্শকদের মাঝে কীভাবে ধামাকা দিতে চাচ্ছেন আর কি? হ্যাকার মুভিটা হচ্ছে শাকিব খানের, প্রডিউসার সে। তো ধামাকা তো দেবো, গল্পের কিছু বলা যাবে না, কারণ কি একটা ছবিতে কোটি কোটি টাকা বাজেট, না কোটি কোটি বলতে অনেক কোটি না, 2 কোটি টাকা বাজেট এই ছবিটার। তো এখন যদি আমি গল্পের কোনো হিংস দিয়ে দেই, পাবলিক সেটা নিয়ে মজা লুটতে পারবে না হলে গিয়ে, যার জন্য আমার গল্প আমি কখনোই কিছু প্রকাশ করি না। তবে এইটুকু বলতে পারি, হ্যাকার ছবিটা স্পাইডারম্যান, সুপারম্যান এই জাতীয় একটি গল্প। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জাতীয় একটি গল্প। আচ্ছা স্যার, হ্যাকার মুভিতে কি নায়ক হিসেবে আমরা আমাদের কিং খানকেই পাবো? কিং খান, ও আচ্ছা আচ্ছা। শাকিব খান সেই প্রডিউসার, সেই নায়ক, এবং 2জন নতুন নায়িকা আসবে ছবিতে। হয়তো নতুন, এখনও পাইনি, আমি খোঁজার চেষ্টা করছি, এখনও পাইনি। আচ্ছা স্যার, হ্যাকার মুভিতে স্যার কীরকম আর কি ভিলেন কাকে নেবেন আর কি? ভিলেন তো ডিমান্ড করে মিশা সওদাগর, এখন তার শিডিউলের ব্যাপার, শিডিউল অ্যাডজাস্ট হলে সেই ভিলেন। আচ্ছা আচ্ছা, আপনার হ্যাকার যে আর কি ভিলেন কি আর কি, যে ফেভারিট আর কি ভিলেন কোনটা আর কি, পছন্দের যে ভিলেন যেরকম? আমার আসলে পছন্দ না, আমি পাবলিকের পছন্দে কাজ করি। আমার ব্যক্তিগত পছন্দের আমি যারা আছে, হয়তো আমার ব্যক্তিগত পছন্দ আছে একজন, তার কোনো মার্কেটই নাই, আমি তাকে নেব না। আমি পেশাদার পরিচালক, আমি চাই
সবসময় যার ডিমান্ড বেশি, পাবলিক যাকে চায় বেশি, তাকে কাস্ট করার চেষ্টা করি, যেহেতু পাবলিক ক্যাশ টাকা দিয়ে ছবি দেখে, সিনেমা হল তার বাকি চলে না। আচ্ছা, আপনার সাথে কিং খানের প্রথম ছবি কোনটা ছিল? আমার সাথে প্রথম ছিল হীরাচিনি পান্না। হীরাচিনি আচ্ছা, পান্না। ভালো। স্যার, এবার আমরা অন্য কথায় আসি, মান্না বসকে নিয়ে। স্যার, আপনার মুখে অনেকেই মান্না বসকে নিয়ে কিছু জানতে চেয়েছিল, যদি মান্না বসের সম্পর্কে কিন্তু কিছু বলতেন আমাদের। মান্নার সম্বন্ধে বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে। আমার খুবই কাছের, সবচেয়ে বড় কথা, আমার শুভাকাঙ্ক্ষী ছিল সে। আমি তার কতখানি শুভাকাঙ্ক্ষী ছিলাম জানি না, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী ছিল। সবসময় আমাকে উৎসাহ দিত, সবসময় বলতো যে আপনি কাজ করেন, এবং আমার হাতে যেন ছবি আসে, আমি যেন ছবি পাই, সে চেষ্টা সে করেই যেতাম। তার প্রোডাকশন থেকেও সে আমাকে 2টা ছবি দিয়েছিল, 3টা ছবি। থার্ড ছবিটা যেদিন সাইনিং মানি দেওয়া হয়, সেদিন ভ্যালেন্টাইন্স ডে, অপু বিশ্বাসকে, তার 2 দিন পরে সে মারা যায়। সো থার্ড ছবিটা তার করা হয়নি, তার গীতাঞ্জলি থেকে। আর এছাড়া তার সাথে আমার মানে রাত 11টা থেকে শুটিং প্যাক আপের পর থেকে রাত 2টা পর্যন্ত, হয়তো মাসের 30 দিনের মাস, তো হয়তো 25 দিনই আড্ডা হতো। স্যার, মান্না বসের দু একটা ডায়লগ যদি আমাদের শোনাতেন একটু। মান্নার ডায়লগ এই মুহূর্তে আসবে না আমার মুখে, কারণ কি, মান্না ছিল বাঘের মতো, গর্জন করত। আর আমার তো ভুলা মন, অনেকেই জানে। যেমন আমি অনেক সময় রিক্সায় চড়ে বাসায় আসতে যেয়ে অন্য জায়গায় চলে যাই ভুলে। পরে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে কোথায়, তুমি কোথায় নিয়ে আসছো? কথা, আপনি তো কিছু বললেন না। আমি ভুলে যাই আসলে। আগে যদি বলতে আমি ডায়লগ কিছু মুখস্থ করে আসতাম, মনে নাই। আচ্ছা আচ্ছা, আপনার মান্না বসের সাথে প্রথম মুভি কোনটি ছিল আপনার? ক্ষমা। ক্ষমা। হ্যাঁ, আচ্ছা, ওই আমার ক্ষমা ছবিটা, সেই ছবিতে আলমগীর শাবানা নায়ক নায়িকা, মান্না প্রথম ওই ছবিতে অরুণা বিশ্বাসের সাথে কাজ করে। একটি গান ছিল আর 3-4টা সিকোয়েন্স ছিল, খুব ছোট পার্ট। স্যার, গানটা কি আমরা কি শুনতে পারি? গানটা তো ছিল, ও মাইয়া মাইয়া রে তোর কি বাড়ি নোয়াখালী রে, এই স্যার, এই গানটা। মুভিতে আপনার কিরকম বাজেট ছিল বা কিরকম ইয়ে হয়েছে? ক্ষমা ছবিতে, এটা আমার নিজস্ব প্রোডাকশনের ছবি, বাজেটটা আমার এই মুহূর্তে মনে নাই, কিন্তু ওই টাইমে একটা কালার ছবি করতে 60 থেকে 65-70 লাখ টাকা হয়ে যেত বড় কাস্টের। কাস্টিং যদি একটু নিম্নমানের হতো তাহলে 40-50-50ও হয়ে যেত। এমনিতে স্যার, চলচ্চিত্র জগতে সালমান শাহ কেমন ছিল, তার সম্পর্কে যদি একটু বলতেন। ও, এই সালমান হচ্ছে, আমি বলি, পৃথিবীর একমাত্র নায়ক যার জন্য মনে হয় 26 জন মানুষ আত্মহত্যা করেছিল। আমার জানা নেই পৃথিবীতে কোনো মানুষের, কোনো নায়কের জন্য মানুষ এত আত্মহত্যা করছে। ও অনেক অনেক একদম কম বয়সে তো চলে গেল। অনেক লম্বা একটা ফিউচার তার সামনে পড়েছিল। অনেক ভালো মনের একটা মানুষ ছিল, অনেক সাহসী ছিল, শুধু পর্দায় না, পর্দার বাইরেও রিয়েল হিরো ছিল, রিয়েল হিরো ছিল সে। আচ্ছা স্যার, তার সাথে আপনার প্রথম মুভি কোনটা ছিল? প্রথম কি, প্রথম আর শেষ একটাই ছবি, এই ঘর এই সংসার। এই মুভিতে ধামাকা হয়েছিল কিরকম স্যার? হ্যাঁ, ছবিটা প্রথম দিকে ভালো যায় নাই, পরে আজকে 2 যোগ 24 বছর যাবতীয় ছবিটা হিট। আচ্ছা স্যার, এই মুভিতে প্রডিউসার হিসেবে কে থাকছিল? আমি আর আমাদের অভিনেতা খলিল ভাই, আমরা দুজন এটা ছবির প্রডিউসার। রোজি ফিল্মস থেকে ছবিটা প্রেজেন্টেশন হয়, মানে পরিবেশনা, যেটা প্রেজেন্ট করা হয়, যেটা পরিবেশনা রোজি ফিল্মস থেকে, হ্যাঁ, আমারই প্রোডাকশন থেকে। আচ্ছা, বর্তমানে আপনার প্রিয় নায়িকা কে? আমার প্রিয় নায়িকা বর্তমানে বুবলি। হ্যাঁ, আমার প্রিয় নায়িকা। এর পিছনে কারণ একটা, যে আমি অনেক নায়িকার সাথেই কাজ করেছি, কিন্তু তার সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি খুবই সিনসিয়ার কাজের প্রতি। আমার ছবিতে যত নায়িকা এসছে, যে মোবাইলের যুগে সবাইকে আমি দেখছি শর্টের পরে খালি মোবাইল, খালি মোবাইল,
কার সাথে কথা বলে এক আল্লাহ জানে। এই জন্য অনেক বকাঝকা করতাম অনেককে, কারণ একটা মোবাইল যদি গালে এইভাবে নেয়, টাচ ফোন, মেকআপ নষ্ট হতে পারে, মুড অফ হতে পারে। আমার একটা সিকোয়েন্স যেটা চলছে সে মুডে থাকতে হবে তাকে। একমাত্র নায়িকা যাকে আমি মোবাইল হাতে দেখতাম না আমার শুটিং স্পটে আসার পর, আর যে টাইম দিতাম ওই টাইমলি আসতো, এবং আমার পাসওয়ার্ড ছবিতে একসাথে 33 ঘন্টা কাজ করেছে হাসি মুখে। খাবার দাবার নিয়ে অনেক নখরা করে অনেক নায়িকা, কিন্তু আমি তাকে কোনো নখরা করতে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে একজন সৎ শিল্পী আমার কাছে, আমি এই জন্য তাকে পছন্দ করি। আমি সুযোগ পেলে আবার তাকে কাস্ট করব। আচ্ছা স্যার, এই শিল্পীর সাথে আপনার কতগুলো ছবি করা হয়েছে বর্তমানে? বুবলি একটাই ছবি, পাসওয়ার্ড একটাই ছবি। আচ্ছা স্যার, আপনার শুটিং টাইমে কোন কোন বিষয়গুলো বেশি প্রভাব ফেলে, যেগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে হয়? শুটিং পিরিয়ডে আসলে আমাকে সবাই জানে যে আমি খুব টেনশনে থাকি এবং খুব চিল্লাচিল্লি করি, এবং খুব মানে একটা জেনারেল যুদ্ধক্ষেত্রে যা করে আমি তা করি, কিন্তু বেসিক্যালি আমি ভিতর থেকে খুব কোল্ড থাকি। এটা আমার বাহ্যিক বাহিরের রূপটা, আমি ধমক দেই, চিৎকার করি, শাসন করি, কিন্তু ভিতর থেকে আমি খুব ঠান্ডা থাকি, কারণ ছবিটা আমার মাথায় থাকে। আর বাহির থেকে যা করি এগুলো সব হচ্ছে গিয়ে সবাইকে শাসনে রাখা, সবাইকে দাবিয়ে রাখা, কাজের মধ্যে যেন তাদের মন থাকে, এই জন্য যা করতে হয় আমি তা করি। আচ্ছা স্যার, আপনার পুরো জীবন কি সিনেমা নিয়ে থাকবেন, নাকি এর আগে অবসর নেওয়ার ইচ্ছা আছে? না, অবসর নিব না কখনো। যতক্ষণ শরীরটা চলে ততক্ষণ সিনেমা, অপশন নেব না। আর পরিচালকরা তখনই অপশন নেয় যখন তার কাছে প্রডিউসার আসে না। যদি ফাইন্যান্স না আসে আমার কাছে, তাহলে ন্যাচারালি আমি অপশন নিতে তো বাধ্য হব, তাই না? আচ্ছা স্যার, আপনার জন্ম সালটা কত ছিল? আমার 1957। আচ্ছা স্যার, আপনার মুখে অনেক কথাই শুনলাম, শুনে ভালোই লাগলো স্যার। আপনার এতগুলো মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। এবার স্যার শেষ মুহূর্তে আমাদের ছোট ইউটিউবার সম্পর্কে কিছু। হ্যাঁ, আমি চাই ছোট ইউটিউবার আরও উন্নতি করুক, আরও সিনসিয়ারলি। তোমরা একটা সাবজেক্ট বেছে নাও যে কিসের উপরে তোমরা করতে চাও, এন্টারটেইন করতে চাও না অন্য কিছু। যে কোনো একটা পথে হাঁটতে থাকো, সফলতা আসবেই। হ্যাঁ, আসবেই। অধৈর্য হবা না। এই যে আমার ইন্টারভিউ নিতে এসে কিন্তু তুমি একটু নার্ভাস হবা না। প্র্যাকটিস করো। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবা, আয়নার সামনে প্র্যাকটিস করবা। এবং এই ইউটিউব একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে মেধা বিক্রি হয়, এবং সবাইকে উৎসাহ দিবা। কখনো কাউকে কপিরাইটে ফেলবা না, স্ট্রাইক দিবা না, যেমন আমি দেই না। আমার ভিডিও সবাই চালায়, আমি ডেসক্রিপশনে লিখি যে কিন্তু আমি কখনো চাই না কাউকে স্ট্রাইক দিয়ে। একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে না অনেক কষ্ট, অনেক মেধা ক্ষয় করতে হয়। সো এগুলো করবো না কখনো। যার ভাগ্য তার সাথে, তাই না? সো সিনসিয়ারলি কাজ করে যাও ইউটিউবে, মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করো। এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমি এত বছরে যে ফেসবুকে পড়েছিলাম অযথা, ইউটিউবে এসে আমার ভালো লাগছে। আমি চাই ইউটিউবে তোমরা ভালো ভালো মেসেজ দাও পাবলিকে, এবং ভালো কথা বলার চেষ্টা করো, মানুষকে বোঝাবার চেষ্টা করো, যে কোনো সাবজেক্ট নিয়ে হোক, যেটাই হোক সেটা। হ্যাঁ, এইটাই আমি চাই। আচ্ছা, আমরা তো চাই স্যার মূলত শর্ট ফিল্ম, ফানি ভিডিও আর কি। এইটার জন্য আমরা করো ফানি ভিডিও করার জন্য। ফানি গল্প লেখো, প্রচুর দেখো। কিছু লেখার আগে কিছু দেখতে থাকো, দেখে আইডিয়া মাথায় নাও, আইডিয়া মাথায় নিয়ে সেগুলো লেখো। এডিটিংটা শিখো। আমি জানি তুই ভালো এডিটিং জানো। এডিটিংটা শিখো এবং সেগুলো আপলোড করতে থাকো। সফলতা আসবেই ধীরে ধীরে। তাড়াহুড়ার কিছু নাই। তাড়াহুড়া করলে না হয় কি জানো, সব কিছু শেষ হয়ে যায়। ওই কচ্ছপ আর খরগোশের গল্পটা মনে রাখবা। দুজনে একসাথে প্রতিযোগিতা দৌড়ায়, কচ্ছপটা ধীরে খরগোশটা মনে করলো যে ও তো আমার সাথে পারবেই না, একটু ঘুমিয়ে নেই। ওই ঘুমের মধ্যে পার হয়ে গেছে। ওই কচ্ছপের মতো ধীরে এগোতে থাকো, মঞ্জিলে পৌঁছাবাই। আচ্ছা স্যার, আপনি যদি আমাদের কোনো একটা আর কি দিতেন, একটা গল্প দিতেন বা স্টোরি দিতেন, ওই নিয়ে আমরা কাজ করতাম, তাহলে। ফানি কমেডি। ওকে, আমি তোমাকে 2-3টা কমেডি স্টোরি দিয়ে দিব, যেগুলোর লেন্থ 10 মিনিট
10-15 মিনিট। 15 মিনিট হবে, আমি দেবনি। হ্যাঁ, আইডিয়া দিয়ে দিব, তোমরা লিখে নিও। এবং আমি কিভাবে শ্যুট করতে হবে শর্ট ডিভিশনও করে দেব, সেগুলো তোমরা প্রচার করো। আর আমাদের কিং খান কি স্যার পারবে এভাবে সিনেমা ইন্ডাস্ট্রি ধরে রাখতে অলওয়েজ? ওই তো ধরে রাখছে গত 15 বছর, যে ধরে রাখছে সে তো পারবেই। হ্যাঁ, ওর কারণেই তো এখনো ইন্ডাস্ট্রি টিকে আছে আমি মনে করি। এমনি স্যার কিং খানের আসলে কেমন প্রকৃতির মানুষটা, কেমন আর কি? অনেক ভালো, খুব কম কথা বলে। হুট করে রাগে না, খুব কম কথা বলে। এবং বাইরের যে সবাই যে অনেকে অনেক কথা বলে না, এগুলো নিয়ে সে মাথা ঘামায় না। কিন্তু সারাক্ষণ বাসায় গান শুনে, আর না হলো বিদেশি ছবি দেখে। সে তার মতো থাকে, যে তাকে না জানে তারা বুঝবে না। সে তার মতো থাকে। তবে তার সাকিবিয়ানদের, তার ভক্তদের সে খুব লাইক করে। আমি প্রায় দেখি যে সে মোবাইলে দেখতে থাকে কে কি বললো। ফলো করে সে সব কিছু। আচ্ছা স্যার, আপনার কিং খানের সাথে কতগুলো মোট ছবি করা হয়েছে? 5টা। পাঁচটা। 5টা। আচ্ছা স্যার, নাম কি কি আর? প্রথম ছবি তো হীরাচুনি পান্না, ঠেকাও মাস্তান, ফুল অ্যান্ড ফাইনাল, মনের জ্বালা, পাসওয়ার্ড। এমনি ধামাকা তো বেশি হয়েছিল পাঁচশোবার দিয়ে। আমার মনের জ্বালাও অনেক ধামাকা ছবি, অনেক বড় হিট ছবি মনের জ্বালাও। আমার হীরাচুনি পান্নাও অনেক বড় হিট ছবি। ঠেকা মাস্তানও হিট ছবি, কিন্তু সবচেয়ে বড় হিট ছবি আমি মনে করি পাসওয়ার্ড। কারণ পাসওয়ার্ডকে আমি একটা আধুনিক ছবি বলতে চাই, এই যুগের ছবি বলতে চাই, এই জেনারেশনের তোমাদের ছবি পাসওয়ার্ড। কিন্তু স্যার আমরা মনে করতেছি যে এবার হ্যাকার মুভি আর চেয়ে অনেক ধামাকা হবে। আরও আপগ্রেড হবে হ্যাকার, আরও আপগ্রেড হবে হ্যাকার। সবাই লাইক করবে পাসওয়ার্ড। যারা দেখেছে, মানে এমনও আমি দর্শক পেয়েছি পাসওয়ার্ড 10 বার 12 বার দেখেছে। হ্যাকার 15 বার দেখবে আমি আশা করি। ওই লোকটাই যে দেখেছে 10-12 বার, ও 15 বার দেখবে হ্যাকার। আচ্ছা স্যার, দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। এখন স্যার আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ওই যে দর্শকদের বলেছি, যে আগেই বলেছি যে আপনারা খুব সাবধানে চলবেন। করোনা ধনী গরিব চেনে না, ভালো মন্দ বুঝে না, ছোঁয়াচে রোগ। তাই ছোঁয়ার বাইরে থাকবেন, কাউকে ছোবেন না। যতটা যদি ছুতে হয় হাত ধোবেন, মাস্ক পরবেন, গরম পানি খাবেন। খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে। কারণ চিকিৎসা ব্যবস্থাটা এখনও শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই এর কোনো চিকিৎসা এখনও বের হয়নি, মেডিসিন বের হয়নি। সাবধান থাকতে হবে, আর কিচ্ছু না। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। তো আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, শীঘ্রই আসতেছি। তো গাইস, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।